মধ্যবয়স্ক ভদ্রলোকটিকে দেখেই অয়নের মাথা গরম হয়ে গেল। বিক্রমবাবু, আপনি আপনি এখানে কি করছেন? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি ছোটবাবু। আপনাকে তো আমি জোর করতে পারি না, কারণ আমি আপনার বাবার একজন সাধারণ কর্মচারী মাত্র। কিন্তু যেভাবেই হোক আপনার বাবার দেওয়া কাজটা আমাকে শেষ করতেই হবে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা পয়েন্টে আসুন। কি বলতে চান আপনি? বেশ ভালো কথা। যে কথাটা আমি বলতে এসেছিলাম তা হলো এই যে, আপনার বাবা রাজদীপ রায়চৌধুরী চাইছেন এখন থেকে ওনার পুরো ব্যবসা এবং কোম্পানির দায় দায়িত্ব আপনি নিজের হাতে নিন। এশিয়ার সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার আপনার হাতে তুলে দিতে চান আপনার বাবা। এসব কথা শুনে আমি কি করব? আমি তো রাজদীপ রায়চৌধুরীর অবৈধ সন্তান। তাহলে কেন উনি আমার হাতে নিজের ব্যবসা তুলে দিতে চাইছেন? তার থেকেও বড় কথা, আমার মা যখন অসুস্থ ছিলেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেছিলাম, কিন্তু উনি তখন ব্যস্ত ছিলেন ওনার সো কল্ড বিজনেস মিটিংস নিয়ে। ওনার জন্যই আমি আমার মাকে হারিয়েছি, তাই ওনাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আপনি এখান থেকে চলে যান প্লিজ। অয়নের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বিক্রমবাবু। ছোটবাবু, আপনি খুব ভালো করেই জানেন আপনার বাবা কিরকম জেদি মানুষ। আপনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যত দূর যেতে হয় উনি যাবেন। ওনার ক্ষমতার কাছে মল্লিক পরিবারের কোনো ভ্যালুই নেই। আপনার বাবা যখন কিছু চান সেটা যেভাবেই হোক পেয়েই ছাড়েন। কিন্তু একটা ছোট্ট পরামর্শ দিই আপনাকে, আপনার সাথে যা ঘটেছে সেসব ভুলে যান। আপনার যা কিছু প্রাপ্য মিস্টার রায়চৌধুরী আপনাকে সব দিতে রাজি আছেন। আপনি ফিরে চলুন। আপনি এখান থেকে চলে যান বিক্রমবাবু। আর আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিন যে ওনার বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ ওনার গোটা সম্পত্তির বিনিময়েও আমি কিন্তু আমার মাকে ফিরে পাব না। আর হ্যাঁ, ভুল করেও যেন কেউ জানতে না পারে যে আমি রায়চৌধুরী গ্রুপ অব কোম্পানিজের মালিক রাজদীপ রায়চৌধুরীর ছেলে। কথা শেষ করেই অয়ন বাইক স্টার্ট করে ওখান থেকে চলে গেল। ও চলে যাওয়ার পরে বিক্রমবাবু পকেট থেকে ফোন বের করে রাজদীপ রায়চৌধুরীর নম্বর ডায়াল করলেন। অনেক বোঝালাম স্যার, কিন্তু অয়ন কোনোভাবেই রাজি হল না। অয়নকে আমার যেভাবেই হোক চাই, তার জন্য যা করার করো, কিন্তু ওকে আমি আমার সামনে দেখতে চাই, ব্যাস। বিক্রম ফোনটা রেখে একটু মুচকি হেসে বললেন, এবার তো আপনাকে ফিরতেই হবে ছোটবাবু। 7টা বেজে গেছে। চারদিকে চোখ বুলিয়ে অয়ন নিজের মনেই বলল, মনে হয় শ্রীমন্তীর মা বাড়ি চলে গেছেন। কিন্তু শ্রীমন্তী কোথায়? ও কি এখনো ফেরেনি? ফোন ধরতেই ওপাশ থেকে চেঁচিয়ে উঠলেন সুরভি দেবী, কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমাকে আমার বান্ধবীদের সামনে কতটা ইনসাল্টেড হতে হয়েছে সেটা জানো? তোমার ফোনটাও আনরিচেবল ছিল। অপেক্ষা করে করে আমি বাড়ি চলে এলাম। কোথায় ছিলে বলো তো? সরি মা, আসলে আমি শ্রীমন্তীকে পিক আপ করতে ওর অফিস গিয়েছিলাম। ওর ফোনটাও। সুরভি দেবী আবার ধমকে উঠলেন, আচ্ছা এখন তোমার ফোনটা দাও ওকে। ওকেও তো ফোনে পাচ্ছি না। কিন্তু মা, ও তো আমার সাথে নেই। মানে? এইমাত্র তো তুমি বললে শ্রীমন্তীকে আনতে গিয়েছিলে। হ্যাঁ, কিন্তু শ্রীমন্তী আসেনি আমার সঙ্গে। ওর কোনো এক ক্লায়েন্টের সঙ্গে। এত রাত হয়ে গেছে আর তুমি বলছো শ্রীমন্তী ওর কোনো এক ক্লায়েন্টের সঙ্গে আছে? নির্ঘাত তুমি কোনো ঝামেলা পাকিয়েছিলে, সেই কারণেই ও তোমার সঙ্গে আসেনি। আরে রেসপন্সিবল জামাই হতে পারোনি মানলাম, অন্তত রেসপন্সিবল স্বামী হওয়ার তো চেষ্টা করো। সুরভি দেবী ফোন রাখতেই অয়ন শ্রীমন্তীকে ফোন করল। শ্রীমন্তীর ফোন তখনও আনঅ্যাভেলেবল ছিল। এবার সত্যি অয়নের খুব চিন্তা হলো শ্রীমন্তীর জন্য। বেশ কয়েকবার শ্রীমন্তীকে ফোনে ট্রাই করে কোনো জবাব না পাওয়ায় বাধ্য হয়েই অয়ন মল্লিক ম্যানশন থেকে বেরিয়ে নিজের বাইকে উঠে বসল। তারপর সোজা বাইক ছোটালো মনীষ আগরওয়ালের নাইট ক্লাবের দিকে। অয়নের সম্পর্কে মনীষ আগরওয়াল কিছু না জানলেও মনীষ আগরওয়ালের সম্পর্কে অনেক কিছুই শ্রীমন্তীর কাছ থেকে জেনেছিল অয়ন। শ্রীমন্তী বলেছিল যে মনীষ আগরওয়াল ওর অনেক দিনের ক্লায়েন্ট এবং তার একটা নাইট ক্লাবও আছে। তাই অয়ন আর সময় নষ্ট না করে সেদিকে রওনা দিল। অয়ন নাইট ক্লাবের সামনে বাইক পার্ক করে ভেতরে ঢুকল। অয়ন চারিদিকে তাকিয়েও শ্রীমন্তীকে দেখতে পেল না, কিন্তু হঠাৎই একটা রুম থেকে শ্রীমন্তীর চিৎকার শুনতে পেল অয়ন। সেই রুমের দরজা ঠেলে দ্রুত পায়ে অয়ন ভেতরে ঢুকেই আঁতকে উঠল। ওর সামনে থাকা বিছানাতে নেশায় বুঁদ হয়ে পড়ে রয়েছে শ্রীমন্তী। তুই এখানে আসার সাহস কি করে হলো তোর? অয়নের চোখ
রাগে লাল হয়ে গেল। ওর রুদ্র মূর্তি দেখে মনীষ আগরওয়াল কাঁপতে শুরু করে দিল। মিস্টার আগরওয়াল, আমি শ্রীমন্তীর হাজব্যান্ড। ইয়েস, আই অ্যাম হার হাজব্যান্ড। ওর তোমার উপর খুব বিশ্বাস ছিল। এরপর তোমার যা ব্যবস্থা করার ওই করবে। কথা শেষ করে শ্রীমন্তীকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অয়ন। শ্রীমন্তীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে অয়ন ওকে নিজের বিছানায় এনে শুইয়ে দিল। নেশাতুর শ্রীমন্তী বিছানায় শুয়েই গভীর ঘুমে তলিয়ে গেল। ওর নিষ্পাপ সুন্দর মুখটার দিকে চেয়ে থেকে অয়ন বলল, আমি জানি তুমি আমার ঘরে শুতে পছন্দ করো না, কিন্তু আজকের রাতটুকু তোমাকে এ ঘরেই কাটাতে হবে, কারণ এ অবস্থায় তোমাকে একা ছেড়ে দেওয়ার কথা আমি ভাবতেই পারি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অয়ন ফ্রেশ হয়ে জামা বদলাচ্ছিল, আর ঠিক তখনই শ্রীমন্তী চোখ খুলল। নিজেকে অয়নের বিছানায় দেখে মাথাটা গরম হয়ে গেল ওর। তোমার সাহস কি করে হলো আমাকে এখানে আনার, আমার সাথে এক বিছানায় শোয়ার? আমাকে এখানে কেন নিয়ে এসেছ? অয়ন অবাক হয়ে শ্রীমন্তীকে দেখছিল। তুমি খুব ভালো করে জানো আমরা আলাদা রুমে থাকি, তাহলে কেন তুমি আমাকে নিজের বিছানায় শোয়ালে? শ্রীমন্তী, গতকাল রাতে তুমি নেশা করেছিলে, আর ওই রাস্কেল আগরওয়াল তোমাকে মলেস্ট করার চেষ্টা করছিল। আমি ঠিক সময় এসে না বাঁচালে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। এত কিছুর পর তোমাকে একা ছাড়তে মন চায়নি আমার, তাই তোমার সাথেই ছিলাম আমি। এতক্ষণে গত রাতের ঘটনাগুলো আস্তে আস্তে মনে পড়ছিল শ্রীমন্তীর। রাতের ঘটনা মনে পড়তেই শ্রীমন্তী একটু দমে গেল। গতকাল রাতে কি হয়েছে আমার সব মনে আছে, ওকে? কিন্তু আমাকে বাঁচিয়েছ বলে যদি ভেবে থাকো যে সেটা সুযোগ নিয়ে তুমি আমার কাছাকাছি আসার চেষ্টা করবে, তাহলে সেই ভুল ভাবনা এখনই মাথা থেকে বের করে দাও। শ্রীমন্তীর কথা শুনে হাসল অয়ন। শ্রীমন্তী বিছানা ছেড়ে উঠে সামনের টেবিলটা থেকে তার ল্যাপটপটা নিয়ে বলল, মাঝখান থেকে আমার জরুরি কাজগুলো করতে দেরি হয়ে গেল, আর এই মনীষ আগরওয়াল লোকটার শয়তানি আগে বুঝতে পারেনি তো। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কথা শেষ করে শ্রীমন্তী সামনের সোফায় বসে ল্যাপটপ খুলল। একটা ইমেল খুলে পড়তেই চমকে উঠল সে। এটা কি করে সম্ভব? আমার সব থেকে বড় ড্রিম প্রজেক্ট ওই অফিসার অ্যাপ্রুভ করল না কেন? ঠিক তখনই শ্রীমন্তীর ফোনটা বেজে উঠল। শ্রীমন্তী, আমাদের ফ্যামিলি বিজনেস আর কোম্পানি থেকে তোমায় আলাদা করে দেওয়া হলো। এখন থেকে মল্লিক ইন্ডাস্ট্রিজ নিয়ে তুমি আর মাথা ঘামাবে না। আজ থেকে এখানে তোমার আর কোনো ভূমিকা নেই। কথাটা শোনা মাত্র শ্রীমন্তীর হাত থেকে মোবাইলটা ছিটকে নিচে পড়ে গেল। দাদুর কাছ থেকে এত বড় একটা সিদ্ধান্তের কথা শুনে সে রীতিমতো শকড হয়ে সোফায় বসে পড়ল। শ্রীমন্তী, কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? কার ফোন ছিল? ঠিক তখনই অয়নের চোখ শ্রীমন্তীর ল্যাপটপের ওপর পড়ল। সমস্যাটা যখন আমার, তখন আমিই সামলে নেব। এই প্রজেক্টটা না পাওয়ার কারণেই আমাকে ফ্যামিলি বিজনেস থেকে বের করে দেওয়া হলো। দাদু আমাকে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? একটা প্রজেক্টে প্রবলেম হয়েছে বলে তোমাকে কোম্পানি থেকে বের করে দেবেন উনি? তাছাড়া প্রজেক্টটা অ্যাপ্রুভ না হলে তাতে তোমার দোষ কোথায়? বললাম তো, সবটা আমি সামলে নেব। আমার মতে তোমার একবার তোমার দাদুর সাথে কথা বলা উচিত। এত বড় ডিসিশন উনি হুট করে কিভাবে নিলেন? শ্রীমন্তী চুপচাপ ওখান থেকে চলে যেতে গেলে অয়ন থামিয়ে বলে, শ্রীমন্তী, সবাই আমাকে অকর্মণ্য ইউজলেস ভাবে, হয়তো তুমিও তাই ভাবো, কিন্তু তাও একটা কথা বলছি, অন্যের ওপর বিশ্বাস করে কি পেলে বলো? একবার না হয় নিজের এই ইউজলেস হাজব্যান্ডের ওপর বিশ্বাস করেই দেখো। ওহ, নিজেকে বড্ড বেশি চালাক মনে করো, তাই না? তা শুনি, কি করতে পারবে তুমি? দেখোই না কি করতে পারি আমি। এবার কি করবে অয়ন, যাতে শ্রীমন্তীর দাদু ওকে পারিবারিক বিজনেস থেকে বের না করে দেন? নাকি কথা রাখতে পারবে না অয়ন, আর ওদের সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এর সাথে।